আগের প্রসঙ্গ ধরে মন্তব্য অবশ্যই করবেন, এবং পাশাপাশি আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা কিন্তু যে মানে আপনার পেশা, আপনার আয় ব্যয়, গণ অধিকার পরিষদের কার্যক্রম পরিচালনা খরচ কে দেয়। আমরা জেনেছি যে গণ অধিকার পরিষদ কিন্তু বেশ কয়েকবার, 2বার 3বার ভাঙনের মুখে পড়েছে এইটির জায়গা থেকে। আপনার ব্যক্তিগত পারিবারিক জীবন জীবিকা কীভাবে চলছে সেটা আমরা একটু জানতে চাই। আপনার আয় ব্যয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলোচনা আপনি কেমনভাবে দেখেন? অনেকে আমাকে এই প্রশ্ন বারবার করেন, আমি কেন আপনাকে এই প্রশ্ন করি না, অথচ করেছি। কিন্তু অনেকে বলতে ছাত্রলীগের লোকেরা এইটা নিয়ে আমার উপরে খুব বেশিং করছিল যে আমি কেন আপনাকে জিজ্ঞেস করি নাই মোসাদের সাথে আপনার কি সম্পর্ক, আপনি আর কত বিদেশি লোকদের কাছ থেকে টাকা নেন, কি করেন সেটা আমাদের যদি একটু বলেন। জনাব নূর, আপনি স্মিত হাসছেন, আপনার হাসি মুখেই আমরা আগের অনেকগুলো প্রশ্ন হয়, উত্তরটা খুব ক্লিয়ার আসে নাই। তো আমি সেটি বলছিলাম যে যেখানে যাই হোক, সেদিন পরে ভোর রাতে আমি ওখান থেকে আর কি মুক্ত হই, এবং একেবারে আওয়ামী লীগ বিএনপির যেটা হয়তো ক্ষমতার পালাবদল হইলে প্রতিপক্ষের অফিস জ্বালিয়ে দেওয়া, কোপানো, ঠিক আমার 17টা অফিস সেটা ভাঙচুর করেছিল, 120 জন নেতাকর্মী আহত হয়েছিল, এটা বিএনপি নেতাকর্মীদের জানিয়েছে। এবং এর জন্য আমি বিএনপির যে আমার 2 উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা আমার এগেইনস্টে ছিল, বিষয়টা এমন না, পরিষ্কার করেছি হাসান মামুনের রাজনীতি করে সেই অংশটা। আরেকটা কথা আপনি যেটা বলেছিলেন যে আমার রাজনৈতিক পজিশন একটু সরকারের পক্ষে কিংবা বিএনপির পক্ষে, দেখেন আমার নিজের অ্যানালাইসিস থেকে, আমার বুঝ ব্যবস্থা থেকে, আমার জ্ঞান থেকে আমি যেটা সঠিক মনে করি, আমি সেই রণকৌশলে আমার অবস্থান নেই। সেটা তো আপনার কাছে ভুল মনে হতে পারে, আরেকজনের কাছে সঠিক মনে হতে পারে, বাট আমি তো এই প্রত্যেকের কথা চিন্তা করে তো আর আমার রাজনৈতিক অবস্থান আমি ঠিক করি না। আমি এই পর্যন্ত গত 7-8 বছরের মধ্যে আমার সামগ্রিক কার্যক্রম যদি দেশবাসী কিংবা আপনারা মূল্যায়ন করেন, তাতে তো আমার ত্যাগ, আমার সংগ্রাম, আমার আনকম্প্রোমাইজ ভূমিকা, এইটাকে তো আপনারা খাটো করতে পারবেন না। এবং এইটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আজকে যদি আমরা রাজনীতির মাঠে না আসতাম, যদি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন না করতাম, 2019 সালে ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যদি রাজনীতিতে না আসতাম, আজকের এই 24-এর গণ অভ্যুত্থান হতো না। গণ অভ্যুত্থান হতো আগে হতে পারতো, পরে হতে পারতো। এবং এই গণ অভ্যুত্থানে সাইমুম ভাই যেহেতু চেয়ারম্যানের নিকটের লোক, সে জানে হয়তো কিছুটা আমাদের কি ধরনের ইনভলভমেন্ট ছিল, যে কারণে কিন্তু 19শে জুলাই রাতে আমাকে গ্রেপ্তার করেছিল। এমনকি আপনারা দেখেছেন যেখানে গ্রেপ্তার অবস্থায় অনেকে ভয়ে মানে একেবারে পর্যদস্ত হয়ে যায়। আমরা এই প্রিজন ভ্যান থেকেও 1 আগস্ট লোকজনকে এনকারেজ করার জন্য বলেছি যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিতে হবে। আমরা একেবারেই জীবনকে বাজি রেখেই রাজনীতির মাঠে নেমেছি। কাজে এখন সবাইকে সবসময় তুষ্ট করা আমার রাজনৈতিক কৌশল না, আমার রাজনৈতিক অবস্থানের কারণে। দেখুন, যখন আওয়ামী লীগের আমলে আমরা রাজনীতি করেছি, আমাকে সমর্থন করেছে বিএনপি, জামাত। সবাইকে তো আপনি তুষ্ট করবেন না, কিন্তু নিজ দলের লোকদের তো তুষ্ট করবেন। একটু বলি, নিজ দলের লোকদের একটু বলি যে আমি যখন আওয়ামী লীগের আমলে যখন আওয়ামী বিরোধী রাজনীতি করেছি, সেখানে আমার দলের বাইরেও আমাকে বিএনপির লোকেরা সাপোর্ট করেছে, জামাতের লোকেরা, সমস্ত এন্টি আওয়ামী লীগের লোকেরা। আর এখন তো আমার ধরেন আওয়ামী লীগ নাই, এখন বিএনপির রাজনীতি করছে, জামাতের রাজনীতি করছে, অন্যান্য দল তাদের রাজনীতি করছে। এখন তো একটা বড় মানে জায়গা থেকে সবাই যার যার দল গোছাতে প্রতিযোগিতায় লিপ্ত। কাজে এখন অনেকে তো মনে করছে তরুণ নেতৃত্ব হিসেবে ভিপি নূরকে বিতর্কিত করলে তাদের রাজনৈতিক অবস্থানটা শক্ত করা যাবে, তাদের পজিশনটা এনসিপি এখন যারা তৈরি করছে, এদের অনেকেই তো আমার সাথে ছিল, আমার সাথে কাজ করেছে, আমার কর্মী ছিল, তারপরে তারা বড় জায়গায় গিয়েছে, আমি তাদেরকে স্যালুট করি, সম্মান করি, তারা আরো বড় জায়গায় যাবে। কিন্তু তারা তাদের রাজনৈতিক অনেকের হাতে করি তো আমার হাতে, এটা তো স্বীকার করতে হবে। হ্যাঁ, আমি ধরে রাখতে পারি না আমার অনেক কর্মীকে, নেতাকে, এটা একটা বাস্তবতা আছে। কারণ আমরা যখন রাজনীতিটা করেছি, আমরা বিভিন্ন মানুষের সহায়তা নিয়ে করেছি। আমাদের দলে এমপি ছিল না, মন্ত্রী ছিল না, ব্যবসায়ী ছিল না। তারা কিন্তু যারা আপনার দল থেকে চলে গেছে তাদের মধ্যে অনেক অংশই আপনার বিরুদ্ধে যে একটা অভিযোগ করেছেন, এর মধ্যে আর্থিক বিষয়টা একটা বড় অভিযোগ। এইটা যদি আপনি একটু বলতেন, ক্লিয়ার করতেন। এখানে রাইট, এইটা হচ্ছে শুনুন, আমার নেতা কর্মীরা এইটা ওইভাবে বলে নাই, হয়তো 2-1 জন বলতে পারেন না জেনে। এইটা মূলত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য এই কথাগুলো বলা হয়েছে। এটা একটা রাজনীতির বাইরের কিছু মানুষ কিংবা এটা একটা ন্যারেটিভ তৈরি করার, যেমন ধরেন তারেক রহমানের কথা আপনি জিজ্ঞেস করলেন। খালেদ ভাই, আপনি অনেক সিজন
রাজনীতিবিদ, আপনি আমার যাই বলেন, আপনাকে আমি সম্মান করি, আপনি আওয়ামী লীগের আমলেও বাংলাদেশ থেকে সাহসী সাংবাদিকতা করেছেন। তো দেখেন তারেক রহমান চলে কিভাবে, এই কোশ্চেনটা কেউ যদি জিজ্ঞাসা করে, আমি মনে করি এইটা আসলে খুবই অবিবেচকের প্রশ্ন এবং অবুঝ মানুষের মতো কথা। তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির ছেলে, তারেক রহমান বাংলাদেশের একাধিকবার 3বারের প্রধানমন্ত্রীর ছেলে, তারেক রহমান একটা পার্টির আপনার সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, এখানে তার তো নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্য ছিল, সে তো ফকির মিসকিনের ছেলে না, আমাদের মতো এরকম তো চরাঞ্চল থেকে উঠে আসা নিম্নবিত্ত পরিবারের সন্তান না, একেবারে সমাজের আপার ক্লাস এবং বাংলাদেশের মানে টপ ফ্যামিলির ছেলে বলতে গেলে। তাহলে তিনি আপনার তার ব্যবসা বাণিজ্য তো আছে কিছু, তার তো ওয়াইফ কিংবা মেয়ের ইনকামে চলা লাগে না আমি যেটা মনে করি। তাহলে এই কোশ্চেনটা করার অর্থ কি তারেক রহমান বিতর্কিত করা, ওই যে দেশ থেকে মানুষ বলে, আমি বলছি